তাহলে আজকে আমরা যে প্রবলেমটা পড়ছি সেটা হলো যে হ্যামিল্টনিয়ান সাইকেল প্রবলেম এবং এর জন্য অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম। মূলত আমরা যে এটা প্রমাণ করব সেটা হলো যে স্টেটমেন্টটা আমরা প্রমাণ করতে চাই সেটা হলো there is no alpha approximation algorithm for any constant alpha is greater than 1 unless p equal to np। অপটিমাল যখন তখন আলফা ইকুয়াল টু 1, তাই না? অপটিমালের ক্ষেত্রে কি হচ্ছে আলফা হচ্ছে 1। এখানে তাহলে আমরা দুইটা প্রবলেমই জানি, ট্রাভেলিং সেলস পারসন প্রবলেমও জানি আর হচ্ছে হ্যামিল্টনিয়ান প্রবলেমও জানি। এইটা প্রমাণ করার জন্য আমরা যেটা করব, আমরা দেখাবো যে যদি আমাদের এইরকম একটা আলফা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম থাকে তাহলে অবশ্যই আমরা সেটা ব্যবহার করে হ্যামিল্টনিয়ান সাইকেল প্রবলেম সলভ করতে পারবো। আর যেহেতু হ্যামিল্টনিয়ান সাইকেল প্রবলেমটা হচ্ছে এনপি কমপ্লিট, ওটা এনপির মধ্যেও আছে এবং তার জন্য আমরা পলিনোমিয়াল টাইম অ্যালগরিদমে দিচ্ছি, যেটা পি এর মধ্যে না। আমরা জানি যে এটা এনপি কমপ্লিট কিন্তু এটা পি এর মধ্যে না, এটা হচ্ছে এনপি হার্ড এর মধ্যে এবং এনপির মধ্যে। এবং যেহেতু আমরা এখানে পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম দিতে পারছি সুতরাং হচ্ছে এইটা হলো কি হয়ে যাবে, পি ইকুয়াল টু এনপি। আচ্ছা, আমরা তাহলে দেখি কিভাবে সেটা করা যায়। ধরো কোন একটা গ্রাফ, এরকম কোন একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফে আমাদের প্রবলেমটা হলো যে এটা হলো হ্যামিল্টনিয়ান সাইকেল প্রবলেমের একটা ইনস্ট্যান্স, an instance of Hamiltonian problem cycle problem। তাহলে হচ্ছে an instance of Hamiltonian cycle problem। এইটা আমরা সলভ করতে চাই, এটাও রিডাকশনের মতোই। আমাদের ধরো একটা ব্ল্যাক বক্স আছে, যে ব্ল্যাক বক্সটা দিয়ে আমরা ট্রাভেলিং সেলস পারসন প্রবলেম সলভ করতে পারি এবং ধরে নিচ্ছি সেই ব্ল্যাক বক্সটা সবসময় হচ্ছে আলফা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম ইউজ করে এবং যেখানে আলফার মান হচ্ছে গ্রেটার দ্যান 1। এখানে আমরা যদি দেখি যে তাহলে আমাদের ব্ল্যাক বক্সে আমাদের একটা হ্যামিল্টনিয়ান ট্রাভেলিং সেলস পারসন প্রবলেমের জন্য একটা ইনপুট বানাতে হবে। এই ইনস্ট্যান্স থেকে ট্রাভেলিং সেলস পারসনের জন্য একটা ইনস্ট্যান্স তৈরি করব। আমরা এখানে নাম দেই এ বি সি ই ই। আমরা গ্রাফটা এখানে আগে প্রথমে মূল গ্রাফটা আঁকি, এ বি সি ই ই, এ বি সি ই ই। আমাদের হচ্ছে মূল গ্রাফটা আগে আঁকায় নেই, এটা আমাদের মূল গ্রাফ ছিল। দেখা যাচ্ছে তো, তাই না? সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে যদি দেখতে এই ক্ষেত্রে এ এবং বি এই জায়গার মধ্যে লাইট রিফ্লেক্ট করছে, এসটা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা এখান থেকে ইয়েতে ট্রাভেলিং সেলস পারসন প্রবলেমের জন্য একটা ইনস্ট্যান্স তৈরি করব। ট্রাভেলিং সেলস পারসন প্রবলেমের কিন্তু আবার এজ গুলোর মধ্যে ওয়েট দেওয়া আছে। আমরা সবচেয়ে এমন একটা আসলে প্রবলেমটা হলো যে এমন একটা হ্যামিল্টনিয়ান ট্রাভেলিং সেলস পারসন প্রবলেমটা যদি স্টেট করি তাহলে দাঁড়াবে হচ্ছে এমন একটা হ্যামিল্টনিয়ান সাইকেল বের করতে হবে যার টোটাল এজ গুলোর যে ওয়েট তার যোগফল হচ্ছে সবচেয়ে কম, তাই না? সেটা যদি আমরা এখানে বের করতে চাই তার জন্য আমাদের এখন তাহলে এগুলো সব ওয়েট দিতে হবে। প্রথমে আমরা একটা এই গ্রাফ থেকে আমরা একটা গ্রাফ তৈরি করি, এই গ্রাফ যেখানে হচ্ছে প্রত্যেকটা পেয়ার অফ ভার্টেক্স এর মধ্যে এজ আছে। ধরো এই যে এখানে এজ আছে, যেখানে এজ নাই সেখানে যেমন হচ্ছে এ থেকে সি এর মধ্যে এজ, এ থেকে সি এর মধ্যেও আমাদের একটা এজ দিলাম, আর হচ্ছে বি থেকে ডি এর মধ্যে এজ। দেখা যাচ্ছে লাল রং? লাল রং গুলো হালকা আসছে। লাল রং হালকা আসছে, তাহলে আমরা নীল রং ব্যবহার করি। আচ্ছা, আমরা যেটা বলছি যে এখানে বোঝা যায় নীল রং?
এখানে এটা এটা দিচ্ছি, যেগুলো ছিল না এখানে আমরা এই এস গুলো দিলাম, আর হচ্ছে হলো আমরা আবার এই যে এখানে বি আর ডি এর মধ্যেও এস দিলাম। তাহলে প্রত্যেকটা পেয়ার অফ ভার্টিসেস এর মধ্যে আমরা এস দিয়ে দিলাম। বোঝা গেছে? কিন্তু এটা ওয়েটেড গ্রাফ বানাতে হবে, তাই না? তো ওয়েটেড গ্রাফ বানানোর জন্য যে এস গুলো মূল গ্রাফে ছিল, এই কালো এস গুলো, তাদের প্রত্যেকের এস ওয়েট দিলাম হচ্ছে হলো 1 1। তাদের প্রত্যেকের ওয়েট দিলাম আমি 1, যারা হলো মূল গ্রাফে ছিল। মূল গ্রাফে ছিল তাদেরকে প্রত্যেকের ওয়েট দিলাম আমি 1। যে এস গুলো এই গ্রাফে নাই, ওই গ্রাফে আছে, তাদেরকে এখানে যদি নাম্বার অফ ভার্টেক্স যদি n হয়, নাম্বার n হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস, নাম্বার অফ ভার্টিসেস যদি n হয়, তাহলে হচ্ছে প্রত্যেকটার ওয়েটের এজের ওয়েট দিলাম n আলফা। তার মানে হচ্ছে নীল এজ গুলো প্রত্যেকটার ওয়েট হচ্ছে n আলফা। আলফা হচ্ছে আমরা ধরে নেই যে আলফা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম একটা আছে, আমাদের একটা আলফা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম আছে। তাহলে এইগুলোর জন্য ওয়েট দিলাম আমি n আলফা। n আলফা দেখা যায়? প্রত্যেকটা যেগুলো নাই সেগুলোর জন্য আমরা হচ্ছে ওয়েট দিচ্ছি n আলফা, যেগুলো নাই সেগুলোর জন্য n আলফা, এরকম সব আমরা দিয়ে দিলাম n আলফা। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই? Yes, sir. আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা ওই অ্যালগরিদমটা চালিয়ে দিলাম এখানে। দেখো এই গ্রাফে যদি মানে হ্যামিল্টনিয়ান ট্রাভেলিং সেলস পারসন এর যদি ই থাকে আর কি, মানে এই গ্রাফে যদি হচ্ছে হলো হ্যামিল্টনিয়ান সাইকেল থাকে, অর্থাৎ এই গ্রাফে যদি হ্যামিল্টনিয়ান সাইকেল থাকে, এখানে যদি হ্যামিল্টনিয়ান সাইকেল থাকে, তাহলে কিন্তু এই গ্রাফে ট্রাভেলিং সেলস পারসন প্রবলেমের যে অ্যালগরিদম, আলফা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম, সেটা একটা সলিউশন দেবে ইয়েতে, এবং সেই সলিউশনটা অর্থাৎ এখানে সেই যে সাইকেল যেটা হবে, সেই সাইকেলের কিন্তু কস্ট এক্স্যাক্টলি অপটিমাল সলিউশন যদি আমরা চিন্তা করি, অপটিমাল অ্যালগরিদম যদি এখানে চালাই, তাহলে হচ্ছে হলো কি করবে, একটা সলিউশন দেবে, যে সলিউশনের ওয়েট হবে কত হতে পারে, সর্বোচ্চ ওয়েট। অপটিমাল সলিউশন যদি এখানে ট্রাভেলিং সেলস পারসনের অপটিমাল সলিউশন কত? Sir, n. n, যেহেতু প্রত্যেকটা এজের ওয়েট আমরা n দিয়েছি, তাহলে অপটিমাল সলিউশন এখানে ট্রাভেলিং সেলস পারসনের অপটিমাল সলিউশন হচ্ছে n। আর যদি না থাকে যদি এখানে, অর্থাৎ এখানে যদি কোনো হ্যামিল্টনিয়ান সাইকেল না থাকে, তাহলে এখানে যদি আমরা একটা অপটিমাল অ্যালগরিদম চালাই, অপটিমাল অ্যালগরিদম যে সলিউশন দেবে সেই সলিউশনের কস্ট কত হবে এখানে? n এর চেয়ে বড় হবে। এটা হচ্ছে কিসের চেয়ে বড় হবে? n এর চেয়ে বড় হবে। n এর চেয়ে বড় না, n আলফার চেয়ে বড় হবে। n আলফার চেয়ে বড় হবে। n আলফার চেয়ে বড় হবে, তাই না? তার কারণ এক একটা এজ যেগুলো নাই, যদি এখানে হ্যামিল্টনিয়ান সাইকেল না থাকে, তাহলে এখানে কোনো হ্যামিল্টনিয়ান সাইকেল তৈরি করতে গেলে অ্যাট লিস্ট একটা না একটা n আলফার এজ নিতে হবে, তাই না? তাহলে এখানে তোমার ট্রাভেলিং সেলস পারসনের জন্য যে অপটিমাল, যেটা যদি হ্যামিল্টনিয়ান সাইকেল এখানে না থাকে, তাহলে সে যে কস্টটা দেবে অপটিমাল সে অপটিমাল দেবে হচ্ছে n আলফার চেয়ে বড়, তাই না? অপটিমাল কস্ট হবে n আলফার চেয়ে বড়। এই পয়েন্ট পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই? কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা, এটা হলো অপটিমাল অ্যালগরিদম যদি আমরা চালাতাম তাহলে কি?
এখন আমরা দেখি যে আমাদের একটা আলফা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম আছে। তা আলফা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম তো এখানে একটা অ্যাপ্রক্সিমেশন সলিউশন বের করে দিতে পারবে। যদি এখানে ধরো মূল গ্রাফে যদি হ্যামিল্টনিয়ান সাইকেল থাকে, তাহলে হচ্ছে আলফা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমে ইউজ করে তাহলে হচ্ছে সে কিন্তু কস্ট যেটা বের করে দিতে পারবে হ্যামিল্টনিয়ান সাইকেলের, সেটা হচ্ছে অ্যাটমোস্ট কত হবে, অপটিমাল বাই অপটেইন সলিউশন, এটা হলো তোমার হচ্ছে কি অপটেইন বাই অপটিমাল যদি হয় তাহলে সেটা হচ্ছে আলফা। তাহলে ওখানে আমরা যদি তাহলে সেটার কস্ট কত হবে, আমরা আলফা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম ব্যবহার করছি, যদি এখানে হ্যামিল্টনিয়ান সাইকেল থাকে তাহলে এখানে সে একটা সলিউশন দিতে পারবে, সেই সলিউশনটার কস্ট কত হবে, হ্যাঁ না এন না, আমরা এখন আলফা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম ব্যবহার করছি। এখানে যদি হ্যামিল্টনিয়ান সাইকেল থাকে ওই অ্যালগরিদমটা এখানে সলিউশনটা হবে n আলফা, at most n আলফা, তাই না? তার কারণ অ্যাপ্রক্সিমেশন রেশিও হলো কি আলফা, তার মানে লেস দ্যান ইকুয়াল টু আলফা, তাই না? অ্যাপ্রক্সিমেশন রেশিও যখন আমরা ক্যালকুলেট ডিফাইন করছিলাম, তার মানে হচ্ছে যদি আমরা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমটা ব্যবহার করি এখানে, এবং যদি এই গ্রাফে হ্যামিল্টনিয়ান সাইকেল থাকে, তাহলে হচ্ছে at most n আলফা এতে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম সলিউশন দেবে। তার মানে আমাদের সলিউশনটা যদি at most n আলফা হয়, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে এই গ্রাফে হ্যামিল্টনিয়ান সাইকেল আসছে। আমাদের সলিউশনটা যদি at most n আলফা হয়, তার মানে হচ্ছে এই গ্রাফে হ্যামিল্টনিয়ান সাইকেল আসছে। আর আমাদের ওই অ্যালগরিদম সলিউশন যেটা দেবে সেটা যদি গ্রেটার দ্যান n আলফা হয়, তাহলে হচ্ছে আমরা বলবো এই গ্রাফে কোনো হ্যামিল্টনিয়ান সাইকেল নাই, ঠিক কিনা? অর্থাৎ এই গ্রাফটা যদি আমরা ধরি জি, এটা ধরি যদি জি প্রাইম, তার মানে হচ্ছে জি হ্যাজ এ হ্যামিল্টনিয়ান সাইকেল ইফ হচ্ছে কি এইটা হলো এই গ্রাফটা কি দেবে, অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম একটা সলিউশন দেবে যেখানে হচ্ছে অ্যাপ্রক্সিমেশন রেশিও হচ্ছে মানে যে সলিউশনটা হবে at most n আলফা, আর যে সলিউশনটা যদি আমাদের n আলফার চেয়ে বড় হয়ে যায়, যে সলিউশনটা আমরা পাবো অ্যালগরিদম ইউজ করে বড় হয়ে যায়, তাহলে হলো আমাদের এই গ্রাফে কোনো হ্যামিল্টনিয়ান সাইকেল নাই। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কি সবাইকে বুঝতে পারছো? না হলে কোশ্চেন করো। স্যার এন আলফার ওই ব্যাপারটা স্যার বুঝি নাই, হ্যামিল্টনিয়ান সাইকেল। আচ্ছা, এন আলফার ব্যাপারটা বোঝো নাই। এই যে গ্রাফটা আমরা এই গ্রাফ থেকে এই গ্রাফ তৈরি করেছি, এটুকু বুঝেছো? জি স্যার। এই গ্রাফের তৈরি করার সময় হচ্ছে এই কমপ্লিট গ্রাফ করতে গিয়ে যে সমস্ত এজ মিসিং ছিল আমরা সেই এজ গুলো দিয়েছি, ঠিক আছে? জি স্যার। জি। এখানে অরিজিনালি এই গ্রাফে যে এজ গুলো ছিল তার ওয়েট হচ্ছে আমরা 1 দিয়েছি, ঠিক আছে? জি স্যার। আর জি যে স্যার। এজ গুলো এখানে নতুন দেওয়া হয়েছে সেই এজ গুলোর ওয়েট হচ্ছে n আলফা। n হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস আর আলফা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমের যে অ্যাপ্রক্সিমেশন রেশিও। জি স্যার। প্রত্যেকটা অ্যালগরিদমের প্রত্যেকটা এজের ওয়েট দিয়েছি আমরা n আলফা। কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন এখানে যদি হ্যামিল্টনিয়ান সাইকেল থাকে, আমরা প্রথমে অপটিমাল অ্যালগরিদমের কথা চিন্তা করি। একটা অপটিমাল অ্যালগরিদম এখানে যদি হ্যামিল্টনিয়ান সাইকেল থাকে, তাহলে সবচেয়ে কম কষ্টের হ্যামিল্টনিয়ান সাইকেল এখানে মানে বের করবে, অর্থাৎ ট্রাভেলিং সেলস পারসন প্রবলেমের সবচেয়ে কম কষ্টের যেটা হবে, এখানকার যে হ্যামিল্টনিয়ান সাইকেল এদের ওয়েট হচ্ছে 1, সুতরাং 1 দিয়ে n সংখ্যক এস থাকবে, যার হচ্ছে ওয়েট হবে হলো কত, n into 1 into n। জি স্যার। অপটিমাল তাহলে n বের করবে। আর যদি হচ্ছে এখানে যদি কোনো হ্যামিল্টনিয়ান সাইকেল না থাকে, তাহলে এখানে সেই রকম একটা সাইকেল তৈরি করতে গেলে যে এস গুলো মিসিং সেই এস গুলোর একটা না এস তাকে নিতে হবে, অ্যাট লিস্ট একটা না একটা এস নিতে হবে,
তখন n আলফা চলে আসবে। তো n আলফার চেয়ে বেশি হবে তখন, তাই না কস্টটা? আচ্ছা n আলফা কারণ সাইকেলে তো আরো এজ আছে, অ্যাট লিস্ট একটা না একটা n আলফার এজ নিতে হবে, তখন কস্টটা হবে n আলফার চেয়ে বেশি। তার মানে এখানে যদি হ্যামিল্টনিয়ান সাইকেল না থাকে তাহলে অপটিমাল অ্যালগরিদম এখানে যে সলিউশন দেবে সেই সলিউশনের হচ্ছে হলো n আলফার চেয়ে বেশি, ভ্যালু হবে n আলফার চেয়ে বেশি বড়। জি স্যার। এটা তো ক্লিয়ার হইছে? জি স্যার। এখন আমরা আসি আমাদের যে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম আছে, আলফা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম। এটা কি করে? পলিনোমিয়াল টাইমে রান করে। পলিনোমিয়াল টাইমে রান করে ট্রাভেলিং সেলস পারসন প্রবলেমের সলিউশন দেয়, যেখানে অ্যাপ্রক্সিমেশন রেশিও হচ্ছে আলফা। জি স্যার। যেখানে অ্যাপ্রক্সিমেশন রেশিও হচ্ছে আলফা। এটা হলো তোমার হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম। সুতরাং এই রেশিও যখন চিন্তা করবা তখন হচ্ছে আলফা যেহেতু গ্রেটার দ্যান 1, তাহলে উপরে যাবে হলো কি অবটেইনড সলিউশন, আর নিচে হবে অপটিমাল সলিউশন, তাই না? যেহেতু হ্যাঁ, তাহলে এইটা হলো ইকুয়াল এই রেশিও হচ্ছে আলফা, তাই না? এই রেশিও হলো আলফা। তাহলে এখন আমরা এই অ্যালগরিদম এখানে চালালাম, চালানোর পরে সে তো এক্সাক্ট সলিউশন দিতে পারবে না, সে তো অ্যাপ্রক্সিমেশন সলিউশন দেয়। তো সেই অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমটা যদি সে এমন একটা ভ্যালু দিল যে ভ্যালুটা অ্যাট মোস্ট n আলফা, অর্থাৎ আলফা অ্যাপ্রক্সিমেশন রেশিও ধরে অ্যাট মোস্ট, অর্থাৎ যদি অপটিমাল সলিউশন যদি n হয় তাহলে ওই অ্যালগরিদম সলিউশন দিতে পারবে অ্যাট মোস্ট n আলফা, তাই না? যেহেতু আলফা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন রেশিও। n যদি অপটিমাল সলিউশন হয় তাহলে এই অ্যালগরিদমটা যে সলিউশন দিবে সেটা অ্যাট মোস্ট n আলফা। তাহলে অ্যাট মোস্ট, আর যদি অ্যাট মোস্ট n আলফা হয় এই সলিউশন, তার মানে হচ্ছে এই গ্রাফে হ্যামিল্টনিয়ান সাইকেল আছে। আর যদি ওই অ্যালগরিদম আলফা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম যে সলিউশনটা আমাকে দিল, যে সলিউশনটা হলো n আলফার চেয়ে বড়, এরকম যদি হয় তাহলে এই গ্রাফে কোনো হ্যামিল্টনিয়ান সাইকেল নাই। তার মানে এই গ্রাফের হ্যামিল্টনিয়ান সাইকেল আছে কি নাই এইটা আমরা প্রমাণ করলাম এই আলফা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম এই গ্রাফে ব্যবহার করে, এবং এই অ্যালগরিদমটা পলিনোমিয়াল টাইম নেয়। সুতরাং পলিনোমিয়াল টাইমে আমরা সলভ করতে পারলাম একটা গ্রাফে হ্যামিল্টনিয়ান সাইকেল আছে কি নাই। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা আবার জানি যে হ্যামিল্টনিয়ান সাইকেল প্রবলেমটা হচ্ছে এনপি কমপ্লিট প্রবলেম। যদি আমরা সেটা করতে পারি তাহলে p = np হয়ে যাবে। জি স্যার। কি ক্লিয়ার হইছে? জি স্যার। সবাই বুঝছো কিনা? জি স্যার। তাহলে আমরা এই স্টেটমেন্টটা প্রমাণ করলাম, there is no alpha approximation algorithm for any constant alpha is greater than 1 unless p = np। কি ক্লিয়ার হইছে সবার কাছে? আমরা এখানে এই জিনিসটাই দেখলাম যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে। স্যার আরেকবার লাস্ট পার্টটা একটু বলবেন যে হ্যাঁ, আমরা এখন দেখি এই জিনিসটা, আমরা এখানে টেক্সটটা একবার পড়ে দেখি। টেক্সটটা যে there is no constant factor approximation algorithm for traveling salesperson problem TSP unless p = np। এই স্টেটমেন্টটা আমরা প্রুভ করছিলাম। assume for a contradiction that there is an approximation algorithm with a constant approximation ratio rho। আমরা এখানে অবশ্য রো লিখেছি, রো ওখানে আলফা দিয়ে বোঝানো হয়েছে আর কি, রো। we will show that we can design a polynomial time algorithm for solving Hamiltonian cycle problem using the approximation algorithm for TSP. Let G VE be a graph with n vertices. We construct an instance G prime of TSP problem from G as follows. Let V corresponds to the set of cities and let DUV be the distance between two cities U and V in G. We define DUV as follows. আমরা এখানে ডিসটেন্স গুলো ডিফাইন করছি। DUV হচ্ছে 1 যদি হচ্ছে এই S টা অরিজিনাল E সেটে, ওই গ্রাফ V এর E সেটে থাকে, আর না হলে n রো if UV not in E, এরকম থাকলো। Then G prime is a weighted complete graph on which we run approximation algorithm for TSP. One can observe that if G has a Hamiltonian cycle, then the optimal solution of the TSP problem in G prime is n.
otherwise the optimal solution is larger than n rho. কি ক্লিয়ার হইছে পর্যন্ত? Then G has a Hamiltonian cycle if and only if the approximation algorithm gives a solution of n rho or less. Thus, we have solved Hamiltonian cycle problem in polynomial time. But this is impossible since Hamiltonian cycle is NP complete. এখন দেখো তোমার যে কোশ্চেনটা ছিল ক্লিয়ার হয়েছে কিনা এখান থেকে? জি স্যার। আর কোনো কোশ্চেন আছে কারো? আমরা তাহলে এখন এই জেনারেল কেসে আমরা আসলে কোনো অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম দিতে পারি না, মানে কনস্ট্যান্ট অ্যাপ্রক্সিমেশন। তার মানে হচ্ছে আমরা যদি একটু নিচে চলে যাই, এই ফিগারটা দেখি, তাহলে হচ্ছে যে জেনারেল কেসে এই ট্রাভেলিং সেলস পারসন প্রবলেম এই রকম রিজিয়নে পড়ে, অর্থাৎ হচ্ছে এপিএক্স এর বাইরে চলে যায়, এপিএক্স এর বাইরে চলে যায়। জেনারেল কেসে ট্রাভেলিং সেলস পারসন প্রবলেম এপিএক্স এর বাইরে, অর্থাৎ এখানে আমরা কনস্ট্যান্ট ফ্যাক্টর কোন অ্যালগরিদম ডিজাইন করতে পারি না ট্রাভেলিং সেলস পারসন প্রবলেমের জন্য। এখন আমরা এর দেখি স্পেশাল কেসের জন্য কি করা যায়। However, a constant factor হবে, not time. Constant factor approximation can be achieved for a special case of TSP problem. For every pair of vertices are connected and the distance between pair of cities satisfies the triangle inequality. এখন যদি এই ডিসটেন্স প্যারামিটার গুলো যদি প্রত্যেকটা পেয়ার অফ সিটির মধ্যে যে ডিসটেন্স প্যারামিটার গুলো যদি ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে, তাহলে হচ্ছে আমরা কনস্ট্যান্ট ফ্যাক্টর অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম দিতে পারি। কনস্ট্যান্ট ফ্যাক্টর অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম আমরা দিতে পারি। আমরা সেটা এখন আবার দেখি। আমাদের এখন কন্ডিশন হচ্ছে ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে। ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি কি কেউ বলতে পারবা? কেউ কি বলতে পারবা ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি কি? ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট। দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট এটা বা কি সমান। বললা তুমি? দুই বাহুর যোগফল সরি, তৃতীয় বাহু অপেক্ষা বড় বা সমান। বড়। আচ্ছা, ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি আমাদের এখানে স্যাটিসফাই করতে হবে। এটা আমরা তার মানে হচ্ছে হলো ধরো এ বি সি, এ থেকে বি, বি থেকে সি থেকে এটা এরকম আর কি। আমাদের এমন ভাবে এই এজ গুলোর ওয়েট এমন ভাবে দেওয়া আছে যাতে করে দুইটার যোগফল তৃতীয়টা অপেক্ষা বৃহত্তর হয়, তাই না? দুইটার যোগফল তৃতীয়টা থেকে বৃহত্তর হয়, এরকম যে কোনো দুইটার যোগফল তৃতীয়টা থেকে বৃহত্তর হয়। আমরা যদি 3, 4, 5 নেই, তাহলে যে কোনো দুইটার যোগফল তৃতীয়টা থেকে বৃহত্তর হবে। এই কন্ডিশনকে বলা হয় ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি কন্ডিশন। এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, এখন যদি ধরো ডিসটেন্সটা আমরা যদি ধরে নেই যে ইউক্লিডিয়ান প্লেনে আছে পয়েন্ট গুলো, তাহলে অবশ্যই এটা সবসময় এটা স্যাটিসফাই করবে। কিন্তু ওয়েট গুলো এমনও হতে পারে যে আসলে ইউক্লিডিয়ান প্লেনের কনস্ট্রেইন্ট গুলো স্যাটিসফাই করে না, কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এরকম তো হতে পারে, ঠিক কি না? আমার কথাটা কি বুঝতে পারছো? আমি এখন যে কথাটা বললাম সবাই কি ধরতে পারছো কথাটা? স্যার আরেকবার একটু বলবেন।
আমি যেটা বলছি, ধরো ইউক্লিডিয়ান প্লেনে যখন আসছে, আমরা একটা ইউক্লিডিয়ান প্লেন তো বোঝো তাই না? ইউক্লিডিয়ান প্লেনে যখন, তখন যে কোনো সময় এই কন্ডিশন সব সময় ইউক্লিডিয়ান প্লেনের যে ডিসটেন্স, আমরা যদি অ্যাকচুয়াল ডিসটেন্স নেই এক্স ওয়াই কোঅর্ডিনেট দিয়ে, সেটা সব সময় কিন্তু এই ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে, তাই না? কিন্তু ধরো আমরা ইউক্লিডিয়ান প্লেনে নাই, কিন্তু এমনি গ্রাফের এজ গুলো, সেখানেও কিন্তু আমরা আরবিট্রারিলি এখানে এজ এর ওয়েট গুলো দিতে পারি, যেটা কিন্তু স্যাটিসফাই করবে, কিন্তু সেটা ইউক্লিডিয়ান প্লেনের যে ডিসটেন্স ওই অ্যাকচুয়ালি ওই ডিসটেন্স নাও হতে পারে, তাই না? তাহলে এখানে প্রবলেমের কিন্তু দুইটা ভার্সন আছে, একটা হলো যে ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে, আর একটা তাহলে এইটাকে আমরা যে কোনো মেট্রিক ডিসটেন্স বলছি। মেট্রিক ডিসটেন্সে মানে সেই ডিসটেন্সের কন্ডিশন গুলো হচ্ছে যে তারা ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে। আর একটা হতে পারে যে আমরা পুরো পয়েন্ট গুলোকেই ইউক্লিডিয়ানে ধরছি, ইউক্লিডিয়ানে একবারে যদি ধরে ফেলি যে প্লেন গুলো সব পয়েন্ট গুলো সব ইউক্লিডিয়ানে, অটোমেটিক্যালি তারা কিন্তু ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে, তাই না? ঠিক কি না? কারণ আমি এইটা দুইটা জিনিস আলাদা করতে চাচ্ছি কিসের জন্য, যে এই অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমের দুইটার করে যদি আমরা ইউক্লিডিয়ানে ধরি, তাহলে হচ্ছে আমরা অনেক জিওমেট্রিক প্রপার্টি ব্যবহার করতে পারি। আর যদি আমরা ইউক্লিডিয়ানে না ধরি, শুধুমাত্র ধরো জাস্ট এজ গুলো এমন ভাবে ওয়েট গুলো আছে, মানে ওই ওয়েট গুলো ওই কন্ডিশনটা ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি কন্ডিশন স্যাটিসফাই করে, কিন্তু সেখানে কিন্তু আমরা অন্য কোনো জিওমেট্রিক প্রপার্টি গুলো তখন আর ইউজ করতে পারি না। কি আমার কথা কি বুঝতে পারছো তোমরা সবাই? আচ্ছা, তা আমরা প্রথমে ধরে নেই যে আসলে ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে, আমরা আর ইউক্লিডিয়ান ধরছি না, কিন্তু ইউক্লিডিয়ান হলেও একই কথা, মানে এখানে ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে। ইন এডিশন আমরা আরো অনেক জিওমেট্রিক যে ইউক্লিডিয়ান জিওমেট্রির যে বিভিন্ন ধরনের প্রপার্টিজ আছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এখন আমরা সেগুলো ব্যবহার করতে পারবো না। এখন শুধুমাত্র আমরা ধরে নেই ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে, ঠিক আছে? এখানে আমরা এখানে হচ্ছে তাহলে আমাদের যে কোনো একটা গ্রাফ আছে এবং পয়েন্ট সেট, আমরা তো আসলে ট্রাভেলিং সেলস পারসন আসলে সিটি বলছি, সিটি গুলো যদি হয় তাহলে সবগুলো সিটির মধ্যেই এজ আছে, তাই না? প্রত্যেকটা সিটির মধ্যেই এজ আছে, তার মানে হচ্ছে প্রত্যেকটা সিটি থেকে ডাইরেক্টলি যাওয়ার জন্য এজ আছে, তার মানে মূল গ্রাফটা হচ্ছে একটা কমপ্লিট গ্রাফ, ঠিক কি না? আর প্রত্যেকটি এজের আবার ওয়েট দেওয়া আছে, প্রত্যেকটা এজের ওয়েট দেওয়া আছে, তাহলে মানে হচ্ছে দাঁড়ালো হলো ইনপুট হচ্ছে একটা কমপ্লিট গ্রাফ, যে কমপ্লিট গ্রাফের প্রত্যেকটা এজের ওয়েট দেওয়া আছে, ঠিক কি না? এটা হলো ইনপুট। ইনপুট হলো একটা কমপ্লিট গ্রাফ, যে গ্রাফের প্রত্যেকটা এজের ওয়েট দেওয়া আছে, ঠিক? বুঝতে পারছো? আমরা কমপ্লিট গ্রাফ আঁকায় ফেলতে পারি, কিন্তু আঁকাইলে এটা খুব ক্লামজি হয়ে যাবে, মেসি হয়ে যাবে, আমি সেজন্য আঁকাচ্ছি না। এটা ধরে নাও যে এটা একটা কমপ্লিট গ্রাফ, সবগুলো প্রত্যেকটা এজ টু পেয়ার অফ ভার্টিসেস এর মধ্যে এজ আছে, তাদের ওয়েট আছে। আমরা কি করব, প্রথমে হচ্ছে এর একটা মিনিমাম স্প্যানিং ট্রি বের করব। ধরো মিনিমাম স্প্যানিং ট্রি আমরা ধরে নেই এইরকম এইরকম এরকম, ধরো এরকম আর কি একটা মিনিমাম স্প্যানিং ট্রি বের করলাম ওয়েটের। এই মিনিমাম স্প্যানিং ট্রিটাকে আমরা বলছি টি। টি হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। টি হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। টি হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই গ্রাফটাকে আমরা মানে ট্রিটাকে আমরা এখান থেকে একটা অয়েলারিয়ান ট্যুর বের করব। অয়েলারিয়ান ট্যুর। তো এখন আসলে তোমাদের কাছে মনে হতে পারে এটা একটা ট্রি, এখানে আবার অয়েলারিয়ান ট্যুর কিভাবে? ট্যুর তো আবার হচ্ছে সার্কিট, মানে ক্লোজড, সেটা কিভাবে? আমরা ধরে নেই যে এই গ্রাফটা এমন যে প্রত্যেকটাকে দুই ভাগে দুইটা করে এজ কে আমরা
ই করলাম, ডুপ্লিকেট করে দিলাম। অর্থাৎ এইরকম যে তোমার এই এজ এর এইটা ধরো এই ডিরেকশনে আছে, আর একটা এজ এই ডিরেকশনে দিলাম, ডাইরেক্টেড করলাম। এইটা এই ডিরেকশনে আছে, এইটা আরেকটা এজ এই ডিরেকশনে দিলাম, একটা এই ডিরেকশনে আছে, একটা এই ডিরেকশনে আছে, এটাকে এই ডিরেকশনে দিলাম। এইরকম করলাম, এটা আছে এই ডিরেকশনে দিলাম। তারপরে হচ্ছে এই প্রত্যেকটা এজ এর আরেকটা ডুপ্লিকেট করে এজ দিয়ে আমরা ডিরেকশনটা ভিন্ন ডিরেকশন দিলাম। তাহলে কিন্তু এখন কিন্তু আমরা দেখো প্রত্যেকটা ভার্টেক্সের এখন কিন্তু আমরা ই করে দিতে পারি, তাই না? আমরা অয়লারিয়ান সার্কিট এখানে বের করে ফেলতে পারি, তাই না? একটা অয়লারিয়ান সার্কিট আমরা এখন এখানে বের করে ফেলতে পারি, ঠিক কি না? তা আমরা সেরকম অয়লারিয়ান সার্কিট বের করলাম। ধরো এখানে থেকে তারপরে হচ্ছে এখানে গেলাম, তারপরে হচ্ছে এখানে আসলাম, তারপরে হচ্ছে এখানে আসলাম, এরকম ভাবে একটা, অর্থাৎ প্রত্যেকটা এজ আমরা এমন একটা অয়লারিয়ান সার্কিট বের করে ফেলি যাতে করে প্রত্যেকটা এখানে ঠিক হয়নি, তার কারণ হচ্ছে যে ডিগ্রি আমরা একটু অন্যভাবে করি। অয়লারিয়ান সার্কিটটা যে আমরা ধরো এখানে গিয়ে তারপরে এখানে গিয়ে তারপরে হচ্ছে হলো এখানে গিয়ে, আচ্ছা এখান থেকে ফিরে এসে আমাদের অয়লারিয়ান এটা ট্যুর হচ্ছে নীল কালি দিয়ে আমরা দেখাই, এইভাবে করি যে এখানে গেলাম, এখানে এসে এখানে গেলাম, তারপরে এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গিয়ে এখানে গেলাম, এখানে এসে আবার এখানে এসে এরকম হয়ে এখানে এসে তারপরে এখানে ফিরে আসলাম। অর্থাৎ প্রত্যেকটা এস কে আমরা দুইটা করে কপি করলাম, এবং প্রত্যেকটা এস এর ডিরেকশন যদি ধরি তাহলে এই দিকে একটা ডিরেকশন, এই দিকে একটা ডিরেকশন, অর্থাৎ প্রত্যেকটা এজই আমরা এক্স্যাক্টলি একবার করে ট্রাভার্স করছি ইন ইচ ডিরেকশন। কি ক্লিয়ার হইছে সবার কাছে? একটা অয়লারিয়ান ট্যুর বের করলাম এখানে, কি সবার কাছে ক্লিয়ার হইছে এটা? Yes, sir. আচ্ছা, তাহলে এইটাকে আমরা বলছি হলো ই। ই হচ্ছে অয়লারিয়ান ট্যুর। সবাই অয়লারিয়ান ট্যুর কি জানো তো? এটা হচ্ছে আমরা অয়লারিয়ান ট্যুর বের করলাম। বের করার পরে এখন আমরা যে জিনিসটা করব সেটা হলো আমরা এখান থেকে শর্টকাট বের করব। শর্টকাট বের করব মানে হচ্ছে ধরো আমরা এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম, তারপরে এখানে আসলাম, তারপরে হচ্ছে এই জায়গায় এসে আর এখানে ফিরে যাব না। আমরা এখান যেহেতু এই ভার্টেক্সটা একবার ট্রাভার্স হয়েছে, আমরা এখান থেকে এখানে চলে যাব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, যাওয়ার পরে দেখো এই ভার্টেক্সটা অলরেডি ট্রাভার্স করে আসছি, এই ভার্টেক্সটা ট্রাভার্স করে আসছি, আমরা এখান থেকে সরাসরি এখানে ফিরে যাব। এই এজ গুলো আছে যেহেতু অরিজিনাল গ্রাফটা হলো কমপ্লিট গ্রাফ, প্রত্যেকটা পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে এজ আছে। সুতরাং আমরা এখান থেকে এখানে আসব, এখান থেকে এখানে আসব, এখানে আসব, এখানে আসব, এখানে এসে এখান থেকে সরাসরি এখানে দেখো এইটাকে একবার ভিজিট করছি সেজন্য আবার এদিকে গেলাম না। সুতরাং অয়লারিয়ান ট্যুর থেকে আমরা এই রকম একটা সার্কিট আমরা বের করব, হ্যামিল্টনিয়ান সার্কিট বা হ্যামিল্টনিয়ান ট্যুর আমরা বের করব। এই হ্যামিল্টনিয়ান ট্যুরটা আমরা ক্যালিগ্রাফিক টি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান ট্যুর, বা এই ট্যুরটাই হচ্ছে হলো আমাদের সলিউশন, অ্যাপ্রক্সিমেশন সলিউশন ফর ট্রাভেলিং সেলস পারসন প্রবলেম। ক্লিয়ার হয়েছে কিনা সবার? দেখো
ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আমরা কি কি করলাম? আমরা প্রথমে একটা স্প্যানিং ট্রি বের করলাম, সেখান থেকে একটা অয়েলেরিয়ান ট্যুর বের করলাম। অয়েলেরিয়ান ট্যুর থেকে আমরা যে সমস্ত একটা ভার্টেক্স, অয়েলেরিয়ান ট্যুরে একটা ভার্টেক্স একাধিকবার ট্রাভার্স করতে পারি, সেই একাধিকবার ট্রাভার্সটাকে বাদ দিয়ে আমরা এরকম শর্টকাট করলাম। এখন দেখো যে আমরা ইয়েতে আমরা ধরে নেই যে অপটিমাল সলিউশন হচ্ছে ক্যালিগ্রাফিক টি স্টার এর যদি একটা ট্যুর, সেটা হচ্ছে অপটিমাল সলিউশন। অপটিমাল সলিউশন, এটা হচ্ছে অপটিমাল সলিউশন। আচ্ছা, এখন আমরা দেখি, আমরা ডিফাইন করে নেই যে সি অফ যে কোনো সাবগ্রাফ এইচ, এটা মানে হচ্ছে এই সাবগ্রাফের এইচ এর যে সমস্ত এস গুলো আছে তাদের ওয়েটের যোগফল, এটা হচ্ছে কস্ট। তাহলে দেখো হ্যামিল্টনিয়ান যে অপটিমাল সলিউশন, এটা একটা সাইকেল, তাই না? যেটা ট্রাভেলিং সেলস পারসনের যে অপটিমাল সলিউশন, সেটা একটা সাইকেল, তাই না? যে সাইকেলের সব ভার্টেক্স গুলোই একবার আসছে, ঠিক কি না? জি স্যার। সেই সাইকেল থেকে যদি আমি একটা এস বাদ দিয়ে দেই, তাহলে সেটা একটা স্প্যানিং ট্রি হবে অবশ্যই, তাই না? জি স্যার। জি স্যার। স্প্যানিং ট্রি, আর টি হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। তাহলে অবশ্যই এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাই না? সি অফ এটা কস্ট, সি অফ টি ইজ লেস দ্যান সি অফ ক্যালিগ্রাফিক টি স্টার, তাই না? এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। দেখো এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ঠিক কি না? কি বুঝছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটা যদি স্যাটিসফাই করে, এখন দেখো হচ্ছে হলো আমরা জানি কস্ট অফ ই হচ্ছে 2 অফ কস্ট অফ টি, তাই না? কস্ট অফ ই ইকুয়াল টু 2 ইনটু কস্ট অফ টি, তাই না? জি স্যার। আচ্ছা, যদি সে ই হয়, তাহলে ই হচ্ছে হলো এখানে নীল কালি দিয়ে যেগুলোতে যে ট্যুরটা দেখানো হয়েছে, এখান থেকে আমরা নিছি কস্ট অফ, তাহলে হচ্ছে এখান থেকে আমরা শর্টকাট করেছি, শর্টকাট করে যখন এই দুইটা না নিয়ে এইটা নিছি, ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটির জন্য এইটার যোগফল এইটার চেয়ে বৃহত্তর, তাই না? এইটা আর এইটার যোগফল এইটার চেয়ে বৃহত্তর। তাহলে আমরা যে এটা নিছি, এটা অবশ্যই কস্ট অফ ক্যালিগ্রাফিক টি ইজ লেস দ্যান ইকুয়াল টু কস্ট অফ টি, ঠিক কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। কস্ট অফ ইটা কি স্যার? অয়েলারিয়ান ট্যুরের যে কস্ট, অয়েলারিয়ান ট্যুরের কস্ট, এই যে নীল কালি দিয়ে যেটা দেখানো হয়েছে, প্রত্যেকটা এস দুইবার করে নিয়ে, ঠিক কিনা? আর এটা যেটা সবুজ কালি দিয়ে আমি পরে আঁকিয়েছি, সেটা হলো এই যে কস্ট অফ ক্যালিগ্রাফিক টি। ক্যালিগ্রাফিক টিটা হলো যে শর্টকাট করে যেটা আঁকানো, সেটা হচ্ছে নীল কালির এই এস গুলোর চেয়ে এখানে তার সংখ্যা কম হবে, তাই না? এবং আমাদের এই যে ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি থেকে এই দুইটার চেয়ে এইটার ডিসটেন্স কম হবে, ঠিক কি না? স্যার সি অফ টি লেস দেন সি অফ ক্যালিগ্রাফিক টিটা একটু বলবেন এটা কেন? সি অফ টি ফার্স্ট ডায়াগ্রাম, ফার্স্টটা এটা হলো অপটিমাল সলিউশন, ট্রাভেলিং সেলস পারসনের অপটিমাল সলিউশন। অপটিমাল সলিউশন হচ্ছে একটা সাইকেল, যে সাইকেলের সব ভার্টেক্স গুলো আছে, তাই না? জি সেই সাইকেল থেকে যদি একটা এজ আমরা ডিলিট করে দেই, তাহলে সেটা অবশ্যই স্প্যানিং ট্রি। জি বুঝতে পারছি। আর এই টিটা হচ্ছে একটা মিনিমাম স্প্যানিং ট্রি। তাহলে মিনিমাম স্প্যানিং ট্রিটা মানে এই স্প্যানিং ট্রিটা মিনিমামও হতে পারে, মিনিমামের চেয়ে বড়ও হতে পারে একটা এজ ডিলিট করলে। আমরা নিচ্ছি মিনিমাম স্প্যানিং ট্রি, তাহলে সবসময় এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, কস্ট অফ টি ইজ লেস দ্যান ইকুয়াল টু কস্ট অফ দ্য অপটিমাল সলিউশন ক্যালিগ্রাফিক টি, ঠিক আছে?
কি ক্লিয়ার হইছে? জি স্যার। এরপরে এই কন্ডিশন গুলো, জি স্যার, ওটা বুঝতে পারছি। তারপরে এটা। জি। এখন তুমি এখান থেকে সি এর পরিবর্তে এখানে বসায় দাও 2c p, ঠিক আছে? এখান থেকে তাহলে হলো এই এখন এই কন্ডিশন থেকে একে বসায় দাও যে লেস দ্যান 2c ক্যালিগ্রাফিক p স্টার। তার মানে এখানে দাঁড়ালো আমাদের c অফ ক্যালিগ্রাফিক p, c অফ ক্যালিগ্রাফিক স্টার ইজ লেস দ্যান 2, তাই না? আমাদের অ্যাপ্রক্সিমেশন রেশিও, তাহলে আমরা যে অ্যালগরিদমটা এখানে ডিজাইন করলাম এটা হচ্ছে 2 অ্যাপ্রক্সিমেশন রেশিও, 2 অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম, 2 অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম। কি সবার কাছে ক্লিয়ার হইছে? Yes, sir. তাহলে আমরা আজকে একটা 2 অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম দেখলাম। 2 অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম, আমরা যদি এখানে দেখি যে 2 অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম, এখানে হচ্ছে মাত্র 3টা স্টেপ। ফার্স্ট স্টেপে মিনিমাম স্প্যানিং ট্রি নিয়েছি, সেকেন্ড স্টেপে হচ্ছে অয়লারিয়ান সার্কিট, এবং থার্ড স্টেপে হলো আমরা অয়লারিয়ান ট্যুর নিয়েছি, এবং থার্ড স্টেপে আমরা শর্টকাট করে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্রক্সিমেশন ট্যুরটা বের করেছি। এবং যে কস্ট অ্যানালাইসিস সেটা CT = C অফ কস্ট অফ দ্য ক্যালিগ্রাফিক T স্টার তারপরে আমরা এখান থেকে যে রিলেশনশিপ গুলো পাচ্ছি সেখান থেকে আমরা এটা পেয়েছি লেস দ্যান কি হবে। তো এই হলো আমাদের আজকের এ পর্যন্ত। আমরা নেক্সট দিনে এর চেয়ে একটা বেটার অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদম দেখব। আমরা অ্যাটেন্ডেন্সটা দেখি একটু।